আমেরিকান যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্ট আজ থেকে প্রায় 90 বছর আগে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আইন প্রণেতা হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা দুনিয়ার মানব ইতিহাসে যত মানুষজন আইন প্রণয়ন করেছেন তার মধ্যে যে নাম্বার 1 হলেন, এই সম্মাননাটা যে উনি পেয়েছেন, উনি কিসের উপর ভিত্তি করে আইনটা প্রণয়ন করেছেন? যে কেউ আমরা জানি যে উনি মূলত আইনটা প্রণয়ন করেছেন কোরআনের উপর ভিত্তি করে। তা আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে কি অলৌকিকত্ব আছে সেটা যদি একটু আগে চিন্তা করি তারপরে বুঝতে পারবো যে এর মেসেজগুলো আমাদের জীবনে কীরকম কার্যকরী। কোরআনে 44 নম্বর একটা সূরা আছে, সূরা দুখান। এইটার অর্থ হচ্ছে ধোয়া। এই যে ধোয়া, এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান, প্রধানতম, এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা বলি তো একটু? ধোয়ার প্রধানতম উপাদান কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ধোয়ার প্রধানতম উপাদান কি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা আমাকে একটু বলেন তো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। সূরা দুখান যে সূরাটা আছে এটা কয় নম্বরে আছে কোরআনে? কত কত? 44। তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন, ধোঁয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড, সেইটা আণবিক ভর যেমন 44, ঠিক তেমনি করে ওই সূরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন 44 নম্বরে। অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার, এমনি এমনি হয়েছে। নো, সূরা রহমান এইটা কোরআনের কত নম্বর সূরা কেউ কি জানা আছে? কত? 55। ভেরি নাইস। কত? 55 নম্বর সূরা। আর রহমান এইটার অর্থ হচ্ছে মোস্ট মার্সিফুল। খুব দয়া করছে আল্লাহ আমাদের উপরে। আল্লাহ আমাদের যত দয়া করেছেন তার মধ্যে নাম্বার 1 দয়া, তার মানে যেটার উপর ভিত্তি করে আমরা বেঁচে থাকি। আচ্ছা যে কাউকে যদি আমি বলি যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিব, এখনই আপনাকে মরতে হবে, ওই লোকটা কি রাজি হবে নাকি বলবে যে না ভাই আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, তুমি আমাকে কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও? কোনটাতে মানুষ যাবে? টাকা নেবে নাকি বেঁচে থাকতে যাবে? কোনটা বলতে হবে কিন্তু, আমি কিন্তু এটা কোনটা বেঁচে থাকতে চাই। আচ্ছা বেঁচে থাকার জন্য আমাদের টাইমের দরকার না, সময়? আল্লাহ মানুষের জন্য যতগুলো রহমত দিয়েছেন তার মধ্যে মোস্ট মার্সিফুল যেটা, সেটা হচ্ছে সময়, টাইম। এটা সবচেয়ে দামি। টাইমকে যে আমরা মাপি, সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম যে একক, সেটার নাম কি বলেন তো? বলতে হবে তো, কি নাম? কি নাম? ভেরি ফাইন, সেকেন্ড। এবার আপনি সেকেন্ডের সংজ্ঞা যদি গুগলে সার্চ করেন অবাক হয়ে যাবেন। সেকেন্ডকে আগে পরিমাপ করা হতো একটা গোটাল দিন, ওইটাকে 86,400 ভাগে ভাগ করা হতো, হওয়ার পরে তার একটা ভাগকে একটা সেকেন্ড বলতো। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে দেখলো যে এই পৃথিবীতে বহু সাগর আছে, মহাসাগর আছে, তারপরে সোলার সিস্টেম, এইখানে মাঝে মধ্যে জোয়ার ভাটা হয়, মাঝে মধ্যে হচ্ছে গ্রহ উপগ্রহের গতিবেগের একটু তারতম্য দেখা যায়। এই কারণে এক দিনকে 86,400 ভাগে ভাগ করার পরে যে 1 সেকেন্ড করছে সেইটার মধ্যে একটু কম বেশি হয়। এই জন্য বিজ্ঞানীরা খুঁজতে লাগলো যে আমরা সেকেন্ডটাকে এমনভাবে পরিমাপ করতে চাই, এমনভাবে যাতে করে 10 কোটি বছর পরেও 1 সেকেন্ডের এদিক ওদিক না হয়। তার মানে সময় পরিমাপের একটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার। এই জন্য 1960-এর দশকে তারা ক্যালকুলেশন করতে 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 একটা মৌলের খোঁজ পায়। সেই মৌলটার নাম হচ্ছে সিজিয়াম। কি নাম বলেন তো? সিজিয়াম। কারো কাছে যদি গুগল গুরু থাকে সার্চ করেন, সিজিয়াম 1A গ্রুপের মৌল। পর্যায় সারণীতে 114টা মৌল আছে না, তার মধ্যে 1A গ্রুপে আছে সিজিয়াম। আপনি সার্চ করতে থাকেন, সিজিয়াম যেই পর্যায় সারণীতে আল্লাহ সেট করেছেন, কত নাম্বারে কেউ কি জানেন? কততে? 55। ভেরি নাইস। সূরা রহমান মোস্ট মার্সিফুল, এটা কোরআনের কত নাম্বারে আল্লাহ সেট করেছেন? কত? হ্যাঁ, 55। তার মানে আপনি দেখেন সবচেয়ে মার্সিফুল যে জিনিসটা আল্লাহ আমাদের টাইম দিয়েছেন, সেটা পরিমাপের যে সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম, সেই মৌলটা 55 নম্বরের পর্যায় সারণীতে আমরা পরে আবিষ্কার করছি। আর আল্লাহ তো জানেই যে কোন সময় মানুষ কি আবিষ্কার করবে, সেইটার উপর ভিত্তি করে কোরআনের 55 নম্বর সূরাটা, সূরা আর রহমানকে আল্লাহ সেট করেছেন। আপনার কি মনে হচ্ছে এটা কাকতালীয় ব্যাপার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? মনে অনেকে বুঝতে পারেনি। আরো সহজ করে বলি, সিজিয়াম যে মৌলটা আছে, এই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হয়। আচ্ছা আপনারা কি জানেন এই যে পানির যে বোতলটা, এটার মধ্যে কিন্তু অনুপরমাণু আছে, কাঁপতেছে, প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে। ঠিক তেমনি করে সিজিয়াম পরমাণুর ওই মৌলের মধ্যে প্রতি মুহূর্তে কম্পন হচ্ছে, এবং এই কম্পনটাকেই আমরা সেকেন্ডের সাথে যদি ম্যাচিং করি তাহলে 10 কোটি বছর সময় যাওয়ার পরেও 1 সেকেন্ড টাইমের এদিক ওদিক হবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে সিজিয়াম পরমাণুর কম্পন এবং সময়ের যে ক্ষুদ্রতম ভাগ 1 সেকেন্ড, এটা একদম একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে সমান সমান মিলে যায়। এতটাই সমান সমান মিলে যায় 10 কোটি বছর, 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর না, 1 লক্ষ বছর না, 1 কোটি বছর না, 10 কোটি বছর, 10 কোটি বছর টাইম আগায় যাবে, কিন্তু আপনার সেকেন্ডের একটু হেরফের হবে না যদি আপনি সিজিয়াম পরমাণুর কম্পনের সাথে সেকেন্ডকে পরিমাপ করেন। তার মানে হচ্ছে আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য নিদর্শন, আমরা যদি সিজিয়াম পরমাণুর এই ব্যাপারটা আবিষ্কার করতে না পারতাম তাহলে কি আমরা বুঝতে পারতাম আল্লাহ কোন জায়গায় কোন জিনিস রাখছে? এই জন্য কোরআনের সবচেয়ে অলৌকিকত্ব হচ্ছে যত পড়বেন, যত মেলাবেন, তত বিস্ময়ে অতিবিত হয়ে যাবেন যে কি অসাধারণ জিনিস আল্লাহ দিয়েছেন। আচ্ছা
কয়েক বছর আগেও একটা জিনিস নিয়ে কন্ট্রোভার্সি ছিল। কন্ট্রোভার্সি বলতে একটা জিনিস নিয়ে একটা খটকা ছিল যে আমরা যখন রাতে ঘুমাই ডান পাশে কাত হয়ে ঘুমাবো না বাম পাশে, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। এক এক আর্টিকেলে এক এক রকম করে আসতো, কেউ বলতো ডানে কাত হয়ে ঘুমাও, কেউ বলো বায়ে কাত হয়ে ঘুমাও। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে যে তুমি ডান কাত হয়ে ঘুমাও, ডান পাশে। বিজ্ঞানীরা এখন দেখছে কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায় তখন আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম, তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না সেই লিম্ফ্যাটিক সিস্টেম লিম্ফোসাইটের সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি, যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায়। এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন, ব্রেইনের যে ইনফেকশন সেটা কমতে থাকে, ব্রেইন পরিষ্কার হয়। তার মানে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া, এই ডান পাশে কাত হয়ে ঘুমানো শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাই না, এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত। এরকম যেই জায়গায় আমরা যাব আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে। আচ্ছা, বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি, বিসিএস এর অফিসার হই, অনেকে আছে না, বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম? শপথ অনেকে বুঝতে পারছে না। বিসিএস এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয়? শপথ নিতে হয় না, কিন্তু শপথ নেই। কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে, একজন মন্ত্রী হবে, তখন তার শপথ আছে না? শপথ আছে। সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্নধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখনই শপথ নিয়েছে। সেই প্রফেশনটার নাম কি? হ্যাঁ, আপনার নেন নাই? কোনটা? মেডিকেল সায়েন্স। প্রত্যেকটা প্রফেশনই দামি। তো একবার একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে, সে ইঞ্জিনিয়ারেরও দাম আছে, প্রত্যেকটারই দাম আছে, বলতেছে যে আসলে ডক্টরের একসময় না হইলেও হবে, এমনিতে মজা করে। তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিছো? বলছে কিসের শপথ? আমি বলছি না, তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে গেছো তখন শপথ নিয়েছো কিনা? বলছে না, তখন তুমি শপথ নেয়নি। আমি বললাম যে দেখো, যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এই জন্য তাকে শপথ নিতে হয়। যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল, তত স্ট্রং। আমেরিকার যে প্রেসিডেন্ট যখন শপথ নেয় সে বাইবেলের উপর হাত রেখে, যেই ধর্মের হবে, সাধারণত খ্রিস্টানই হয়, বাইবেলের উপর হাত রেখে কিন্তু শপথ নেয়। আমরা যারা হচ্ছে যে মেডিকেল সায়েন্স পড়তে আসছি আমরা কিন্তু হচ্ছে শপথ নেই। তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন, প্রত্যেকটাই দামি, সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন যে মেডিকেল সায়েন্স, সেটার সবচেয়ে সহজ এক্সাম্পল সেটা হচ্ছে শপথ। অনেকে মনে করে শপথ নেওয়া কি আর সে যায়? নো। আপনি অন্য সাবজেক্টে পড়তে যান, আপনাকে কেউ এসে বলবে যে ভাই শপথ নাও? কারণটা কি? কারণ হচ্ছে আপনি এখানে শপথ নিচ্ছেন এই কারণে, আপনি যে জিনিসটা নিয়ে ডিলিংস করেন সেটা হচ্ছে মানুষের জীবন। সরাসরি প্রত্যেকটার সাথে মানুষের জীবন সম্পর্কিত আছে প্যাসিভলি, কিন্তু সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মেডিকেল সায়েন্স। এবং দেখুন, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, না আল্লাহ আমার দুনিয়া তুমি সফল করো, আখিরাতেও সফল করো, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সফল হইতে পারে। তবে আমি যদি বলি যে এমন একটা পেশা যেই পেশায় আপনার রুজিও হইল, এই দুনিয়া আপনি সফল হইলেন, পরের দুনিয়াও সফল হইলেন, এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে তার মধ্যে নাম্বার 1 যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা। দেখেন, সম্ভবত তিরমিজি শরীফের একটা হাদিস আছে এরকম, সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় 70,000 ফেরেশতা রিক্রুট হয়ে গেল, ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমলনামায় খালি ভালো নেকি লিখতে থাকে। সকালবেলা একজনকে দেখছে, অসুস্থ লোককে। শুধু তাই না, বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে। আবার সন্ধ্যায় একজন দেখছে 70,000 ফেরেশতা হচ্ছে বসে পড়ছে, তার আমলনামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে। এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেহেশতের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে। তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে আমরা জাস্ট নিয়াতটা যদি পরিষ্কার করি, আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবোই। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেরেশতারা রিক্রুট হয়ে গেল, আপনার নামে আমলনামায় লেখা শুরু হয়ে যাচ্ছে, আপনার বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে ইজারার মতো চলে আসতেছে, আপনার ইহকাল পরকাল অসাধারণভাবে হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। এই যে আমরা ডাক্তারের মতো, মেডিকেল সায়েন্সের মতো এরকম অসাধারণ পেশায় থাকার পরেও যারা এখানে আছি অনেকেই একটা আফসোস আছে না যে আমরা ডক্টরদের কোনো পার্সোনাল লাইফ নাই, এরকম একটা আফসোস আছে না? আচ্ছা, আপনার কথা কন না কেন? একটু না বললে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কিনা। কয়েক মিনিট বলবো কিন্তু, অতএব একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুত আগায় যেতে পারবো ইনশাল্লাহ। ওকে, একটু বলতে হবে। আসলে হয়েছে কি, ডক্টররা এত ব্রিলিয়ান্ট, কয় আমি কি কব, সব তো জানা, শুনলে মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে জানি তো, জাস্ট খালি একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুততার সাথে আগায় যেতে পারবো, যে জিনিসগুলো আমাদের জানা উচিত। দেখেন, আমরা এত অসাধারণ পেশায় আছি, কিন্তু দেখবেন অনেকেই বলে না যে আমাদের পার্সোনাল লাইফ নাই, অনেকেই আছে। এবং পার্সোনাল লাইফ নাই যে এইটার কারণে আপনি দেখবেন অনেক ডক্টরের ছেলে মেয়ে কিন্তু একটা বিপদের মধ্যে থাকে। অনেক ডক্টরের ছেলে মেয়ে, যত বিজি ডক্টর তার ছেলে মেয়ের প্রবলেম তত বেশি, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে।
আপনাকে একটা হ্যাক্স বলে যাই, জাস্ট লিখে রাখতে পারেন, কারণ পরে খেয়াল থাকবে না। আমরা যা কিছু শুনি 1 ঘন্টা পরে 56% জিনিস ভুলে যাই। প্রতি 100টা কথার 56টা কথা 1 ঘন্টা পর ভুলে যাব। একদিন চলে গেলে 70টা কথা ভুলে যাব। 1 সপ্তাহ চলে গেলে 80টা কথা ভুলে যাব। এরপরে খেয়ালে থাকবে না যে এই স্পিচ শুনছি কি শুনি নাই। এই জন্য জাস্ট পয়েন্টটা একটু খালি খেয়াল করতে পারেন কি সেটা, আপনার যত বেশি ব্যস্ততা থাক না কেন, যা থাক, আপনার সন্তানের জন্য জাস্ট 15 মিনিটস, এটা আমার কথা না, আমেরিকান যে মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে 15 মিনিটস প্রত্যেক দিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন, তার কথা শুনবেন, আর কিছু না। 15 মিনিট যে কি বলতেছে না। অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসি, ও কি দেখে, ওরে বাবা। দেখেন ছোট্ট বাচ্চা, আপনি দেখবেন ছোটবেলার কথা যদি আপনারা খেয়াল করেন, যাদের ছোট বাচ্চা যেই সময় মানুষ হয়েছে, আপনি একটু জাস্ট খেয়াল করেন তো, আপনাকে সে কিন্তু নকল করতো, খেয়াল করছেন? আপনি তার সাথে যে আচরণ করতেন ও কিন্তু ওই আচরণটা কপি করতো। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, প্রত্যেক দিন 15টা মিনিট যদি আপনি বাচ্চার সাথে থাকেন, তাহলে কি হবে জানেন? আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিন করানো হবে। আচ্ছা বলেন তো, অক্সিটোসিন আন্তরিকতা বাড়ায় না? এই আমাদের বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে, এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন ফ্যামিলির যে বন্ডিং, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এটা আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে ওই যে ওল্ড হোমে আব্বা আম্মা পাঠিয়ে দিছে, বাচ্চা পাঠিয়ে দিছে, ওই যে এটা কি কয়, চিলড্রেন হোম নাম দেওয়া যেতে পারে, চাইল্ড কেয়ারে পাঠিয়ে দিছে, এবং বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আছে, দাদা দাদি আরেক জায়গায় আছে। সত্যিকার অর্থে শান্তি নাই, অক্সিটোসিনের কোনো বন্ডিং নাই, এবং ওই জন্য দেখবেন ওইখানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমরা যদি প্রত্যেক দিন বাচ্চার সাথে জাস্ট 15 মিনিট সময় দেই, 15 মিনিট, জাস্ট 15 মিনিট যদি সময় দেই, তাহলে দেখা যাবে ফ্যামিলির যে কানেকশনটা, ফ্যামিলির একজনের সাথে আরেকজনের সাথে যে আত্মিক সম্পর্কটা, এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে, আনবিলিভেবল পর্যায়ে যাবে। তাহলে আপনারা যারা আছেন, যত বেশি ব্যস্ততা থাকেন না কেন, প্রফেসর হই, প্রিন্সিপাল স্যার হই, ডিরেক্টর স্যার হই, যারা, অনেকে মনে করেন 15 মিনিট দিলে কি হবে শুনেন। আপনাকে আজকে যদি আমি 1 টাকা দিই, দেখেন তো, এটা যদি আগামীকাল 2 টাকা হয়, তারপর দিন যদি 4 টাকা হয়, তারপর দিন যদি 8 টাকা হয়, তারপর দিন যদি 16 টাকা হয়, তারপর দিন যদি 32 টাকা হয়, এরকম করতে করতে 31 নাম্বার দিন যখন হয়, জাস্ট 31 ডেজ, এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে। কেউ বলতে পারবেন 31 নাম্বার দিনে আপনার এই 1 টাকা কত টাকায় কনভার্ট হবে? 10 কোটির বেশি। ভেরি নাইস। আর কেউ এদিকে? 1 টাকা দিয়েছি, শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, মাইটোসিস কোষ বিভাজনের মতো। স্যার বলছে 10 কোটির বেশি। এক্সাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। 107 কোটির বেশি, 107 ক্রোডস, এর চাইতে বেশি। আপনি চিন্তা করেন তো, আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ, লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ, শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে, জাইগোট, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 16, 32, 64। এবং আপনি দেখেন তো এই সিস্টেমটাই, এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে। আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক, আল্লাহ যেখান থেকে সৃষ্টি শুরু করছে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, ইন্টারনেট বলি, কোয়ান্টাম কম্পিউটিং বলি, সবগুলোতে ওইটাই কাজ করছে। তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করতেছে, আল্লাহ শুরুটা ওইখান থেকে, বিজ্ঞান শুরু করছে, আল্লাহ শুরুটাই ওইখান থেকে। বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে। তা যে যেটা বলছিলাম, প্রত্যেকদিন আপনি আপনার বাচ্চার সাথে 15 মিনিট টাইম দেবেন। এইটা 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না। অনেকেই বলে বাচ্চার সাথে আমার কানেকশন নাই। সেদিন আমি এক মেডিকেলের ভাইয়ের সাথে কথা বলছিলাম, তা বললো যে ওনার পরিচিত একজন আমেরিকায় থাকে, ওনার বাবা হচ্ছে যে, মানে ওই পরিচিত যিনি আমেরিকায় থাকে, তার বাবা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে, মানে 2020-21-এর ঘটনা বলছে, জীবন যাবে কি আসবে এইরকম অবস্থায় আইসিইউতে আছে। বেটাও বাপকে দেখতে যায় না, বাবও বেটাকে আশা করে না, মনে খুব কষ্ট। তারপর আমি বললাম যে এটা কেন হইলো? বললো যে ওইখানকার ফ্যামিলিতে এরকম বন্ডিংস নাই, অথচ বাঙালি ছিল, বাংলাদেশ থেকে গেছে, এইরকম হাই প্রফেশনাল, তার ছেলে বাচ্চা ছোট থেকে বড় হইলো, 22, 23, 25 বছর বয়স হলো, বাবা মৃত্যু সজ্জা। আচ্ছা, আমরা কি এটা চিন্তা করতে পারি? আমি একটা ঘটনা বলি। আমার ছোট ভাই ডক্টর নোবেল, তার এক ফ্রেন্ডের, তার নামটা রিভিল করছিলাম, ঘটনাটা জাস্ট এক্সাম্পল, খুব ভালো কাজ করে। তাদের যখন প্রপ পরীক্ষা হয়, বগুড়া মেডিকেল কলেজে যখন প্রপ পরীক্ষা হয়, সেই প্রপ পরীক্ষার সময় তার মা হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল, এবং প্রফের ভাইবা আগামীকালকে, সে প্রফের ভাইবা না দিয়ে চলে গেল হচ্ছে মাকে দেখতে। মার স্ট্রোক করছিল। তা খুব ভালো ছেলে ছিল, স্যারেরা খুব দয়া করে তাকে বলছে ঠিক আছে তুমি অন্য যে আরেকটা যে রয়েছে গ্রুপ, তার সাথে ভাইবা দাও। ভাইবা দিয়ে সে পাশও করলো। ইন্টার্নশিপে যখন ঢুকবে, এই ইন্টার্নশিপে আমরা যাওয়ার সময় দেখা যায় না কাগজপত্র জোগাড়পাতি করে জমা দিতে হয়, ওই সময় তার মার রিকারেন্ট স্ট্রোক হলো। এবং ফ্যামিলিতে তার বড় ভাই অন্যরা হচ্ছে ঢাকায় থাকে, আর তার মা গ্রামে ছিল। সে তার মায়ের সাথে
24টা ঘন্টা, 7টা দিন, 1টা মাস, 1.5টা মাস সবসময় মায়ের টেক কেয়ার করছে। সত্যি কথা বলছি, কেউ যদি পার্সোনালি জিজ্ঞেস করে নামও বলে দিয়ে পারি, জাস্ট সবার সামনে নাম বলছি না। 1.5 মাস পরে যখন ডিরেক্টর স্যারের কাছে গিয়েছে যে স্যার আমার এরকম হয়েছে, মা এরকম অসুস্থ ছিল, এই ঘটনা, আমাকে জয়েন নেন। ডিরেক্টর স্যার বলছে তুমি ট্রেন মিস করছো, 6 মাস পরে আসো। তার মানে পরের যারা সাপ্লিমেন্ট গ্রুপ তারা কি করবে বেচারা। যদিও ডিরেক্টর স্যার এক্ষেত্রে হয়তো একটু মানবিকতা দেখালে হয়তো বা, যাই হোক, কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন কি করে। তারপরে সে এসে আবার মায়ের সাথে হচ্ছে যে সেবায় সে নিয়োজিত হয়ে গেল। 6 মাস পরে সাপ্লি যে গ্রুপ ছিল তাদের সাথে জয়েন করলো। জয়েন করার পরে দেখেন আল্লাহর মেকানিজম কি, ইন্টার্নশিপ কমপ্লিট করলো, পোস্ট গ্রাজুয়েশন দিল, এবং সম্ভবত ডিপ্লোমা, না একটা ডিপ্লোমা তার কমপ্লিট হয়ে গেল। বিসিএস হচ্ছে না, লাস্ট কোন বিসিএসটা হলো ভাইয়া? 48 বিসিএসে সম্ভবত জয়েন দেয়নি ইনশাল্লাহ, এবং তার মধ্যে 2-3টা বিসিএস একসাথে হয়ে বসে আছে, তার জয়েন হয়ে যাবে। তা আমি নোবেলকে বললাম যে ভাই তোমাদের ব্যাচের সবার স্ট্যাটিস্টিক্সটা কি? তো বললো যে আমাদের ব্যাচের পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং বিসিএস হয়েছে, সম্ভবত সে, আর কেউ আছে? নোবডি। আল্লাহ যে আছে, এবং মা বাবার সেবা করলে, মা বাবার সাথে সময় কাটালে কিয়ামতে ওই সময় কি পাবো সেটা তো পাবোই, কিন্তু দুনিয়াতে যে তা পাওয়া যায়, নোবেলদের ব্যাচের ডক্টর তো তার একটা অসাধারণ এক্সাম্পল। গা কাটা দিয়ে ওঠে না? আমার তো গা কাটা দিয়ে উঠতেছে। আপনি মা বাবার সাথে সময় কাটাইলে শয়তানের মেজাজ গরম হয়ে যায়। এই জন্য দেখবেন বাপ মা ফোন দিলাই রাখো, অথচ বন্ধু বান্ধবের সাথে, এটা আমিও দেখছি আমার নিজেরও। তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কারণ আমি জানি যে না, আমি বুঝি যে বড় শয়তান আসি কয় যে বাপ মার সাথে পরে কথা কইলে হবে। আপনি দেখেন মিলান, অথচ বন্ধু বান্ধব সবাই ঘন্টা বা ঘন্টা কথা বলছি, বাবা মা ফোন দিলে আচ্ছা ঠিক আছে নিজের লোক পরে হবে। মা বাবার সাথে যখন আপনি কথা বলেন, তখন মা বাবা যেই প্রান্তেই থাক, আপনি কথা বলতেছেন না, অক্সিটোসিন ক্ষরণ হচ্ছে। আমাদের মা বাবার হার্টের যে রক্তের নালীগুলো, এই রক্তের নালীগুলো পরিষ্কার করার জন্য কি সার্ভেক্সেল দিয়ে পরিষ্কার করবেন? নো, এটা পরিষ্কার হয় যে জিনিস দিয়ে, তার নাম অক্সিটোসিন। তার মানে আপনি আপনার মা বাবার সাথে যতক্ষণ কথা বলছেন, ততক্ষণ আপনার মায়ের রক্তের নালীগুলো, আপনার বাবার রক্তের নালীগুলো অক্সিটোসিন দিয়ে পরিষ্কার হচ্ছে, এবং এই কারণে দেখবেন হার্টের সমস্যা মা বাবার আল্লাহর রহমতে তখন কমতে থাকবে। আমাদের এলাকার একটা ঘটনা বলি। লোকটা তুলনামূলক লোক মুখে শোনা খারাপ, খারাপ বলতে মানুষের সাথে অন্যায় অত্যাচার করতো, খুব পাওয়ারফুল কিন্তু খারাপ। ওই লোকের মেয়ে হঠাৎ করে একটা বিয়ে করছে, সেই মেয়ের বাসায় গিয়েছে ওই লোক। যাওয়ার পরে, চেয়ারম্যান ছিল, নাম বলছি না, যাওয়ার পরে মেয়ে দরজা খুলে তাকে, তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি। বাপ কিন্তু প্রচণ্ড গুন্ডা বদমাশ যাই বলেন, কিন্তু মেয়ের সাথে তার কানেকশন অন্যরকম। এই যে মেয়ে তাকে অপমান করে, তিরস্কার করে বের করে দিল, বাসায় আসতে পারে নাই, তার আগে হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে মা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খারাপের দিকে গেলে আপনি আপনার আব্বা আম্মাকে অ্যাকিউট এমআই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা রাস্তার মধ্যে থাকতে পারেন। আর আপনি যদি বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ রাখেন, প্রতি মুহূর্তে রক্তের নালীগুলো পরিষ্কার হইতে থাকলো, এবং আপনার আব্বা আম্মার হার্ট ক্লিন হইলো, রক্তের নালী পরিষ্কার হইলো, হার্টের সমস্যা থেকে দূর হয়ে বেশি দিন বাঁচার যে রাস্তা, সেটা আপনি গতিশীল করলেন। তাহলে আপনি চিন্তা করেন যে মা বাবার সাথে এই সন্তানের সম্পর্ক যত ভালো হবে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা কোথাও সায়েন্টিফিক জার্নালে আসে নাই, কিন্তু আমার ক্যালকুলেশন, যেই ফ্যামিলির মা বাবা সৎ, সেই ফ্যামিলি থেকে মেডিকেলে এবং ভালো জায়গায় সন্তান চান্স পাওয়ার রেটটা সরকারিতে বেশি। এবং আমি এটা অবাক হয়েছি, আমার কাছে স্ট্যাটিস্টিক্স থাকে, তা আমাকে অভিভাবকরা অনেক সময় বলে, আমি যখন অফলাইনে পড়াতাম তখন এসে বলতো যে স্যার আমরা কি করতে পারি। আমি বলছি যে আপনি একটা কাজ করতে পারেন, অন্যের হক নষ্ট করবেন না, কোনো 2 নাম্বারই করবেন না, আপনার সন্তানের মেডিকেলে গভর্নমেন্টের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আবার এটা না যে যারা গভর্নমেন্টে চান্স পায়নি সব অসৎ লোক, এটা বলছি না, জাস্ট বুঝাতে যাচ্ছি যেই ছেলে মেয়ে সরকারিতে চান্স পায়, আমার অবজারভেশন অনুযায়ী তাদের বাবা মা সততা তুলনামূলক স্কেলে বেশি। তার মানে যে উল্টা নাই তা না। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান, নবীর ছেলে, চিন্তা করেন আল্লাহ স্বীকার করছে, কি কারণে হইল? কারণ সে যাদের সাথে ঘুরতো সেই সঙ্গদোষটা ছিল শয়তানি। আপনারা যারা মেডিকেলের ডক্টর, অনেকের টার্গেট আছে না, একটু হাত উঁচু করেন তো, যে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া যাবেন, কারা কারা একটু হাত উঁচু করেন তো, লজ্জা নাই কিছু, যারা আছেন ভালো খবর আছে আপনাদের জন্য, যারা আছে একটু হাত উঁচু করেন, কোনো খারাপ কিছু নাই, কারো ট্যাগিং দেওয়া হবে না। আচ্ছা, অনেকে আছে না যে আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবে, ভেরি নাইস। শোনেন, আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন, আমি আপনার একটা রিয়েল পিকচার বলি, রিয়েল। বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে, কার্টুন, বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয়, বিদেশে যে এসে রাইটিং হয়, বিদেশে যে কালচারাল প্রোগ্রাম হয়, এগুলোর মেইন থিমটা কি শুনলে অবাক হয়ে যাবেন। মেইন থিমটা হচ্ছে পরিবার ব্যবস্থা যেটা আছে এইটাকে ধ্বংস করা। তো অনেকের মাথায় যে পরিবার ব্যবস্থা ধ্বংস করবে, সিস্টেমটা কি? খুব সহজ সিস্টেম, সেম সেক্স ম্যারেজ। এইটা একবারে কাউকে দেখেন, আজ থেকে
15-20 বছর আগেও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে এই কথাটা বলতে মানুষ লজ্জিত হইতো। আর এখন ফেসবুকে, আমি তো প্রাইভেট কোনো আমার ইয়া নাই, এজন্য আমি জাস্ট যেটা জানি সেটা বলতেছি, যে অনেকেই আছে না ইন এ রিলেশনশিপ শয়তান, এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিচ্ছে যে না এটা তো নর্মাল। আজ থেকে 15-20 বছর আগে, 25-30 বছর আগে, এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো, প্রফেসর স্যাররা আছেন, স্যাররা আরও ভালো বলতে পারবেন, কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজড অবস্থায় কেউ স্বীকার করবে, উচ্চারণ করবে? প্রশ্নই আসে না। কিন্তু নাটক, সিনেমা, মুভি, থিয়েটার, এই ঘুমাচ্ছে ওই যে মিডল বয়, হ্যাঁ হ্যাঁ রাতে নিশ্চয়ই ঘুমায়নি, শুনতে হবে। আমি কিন্তু টিচার হিসাবে খুবই ডেঞ্জারাস, গ্যারান্টি। স্যারেরা আছে দেখে এই জন্য আমি কিছু বলতেছি না। আমার আম্মা ফোনে বলছে তুই এরকম করে ধরবি না, মানুষ চমকে উঠে। আমার মা, আমি আসার আগে কথা বলতেছিলাম, বলতেছে একটু আস্তে আস্তে। আমার সবসময় দোয়া করে, কাজে এই দোয়া দূরত পড়বি সবসময়, ভেরি নাইস। আমি না তুমি দোয়া করলে হবে না, তারপর তুই এই দোয়াগুলো করবি। তা যে জিনিসটা বলতেছিলাম, এই যে জিনিসটা বলতেছিলাম, আমি কিন্তু টিচার হিসেবে খুবই ডেঞ্জারাস। কী কারণে? আমার সামনে বসে থাকবে, 500 থাকুক 300 থাকুক, প্রত্যেকটা কথা মুখস্থ করে আমি ছেড়ে দিই। এবং আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এমন খেয়াল আছে, নোবেলদের ব্যাচ ওরা জানে, 2 বছর ইন্টারে পড়েছে, মেডিকেলের সময় পড়েছে, এমন অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস মিস করে নেই, নট এ সিঙ্গেল, একটা ক্লাসও মিস করে নেই। এমনও আছে যে একটা ব্যাচে ক্লাস করে আরেক ব্যাচে বসতো, মজা লাগে শুনতে। একই কথা তো আমি বলি না, ভিন্ন ভিন্ন স্টাইলে বলি, শুনতে মজা লাগে। তাই ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে 8-10 বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনাসামনি বলতে লজ্জিত হতো, দূরে সরাই দিয়েছে। এরপরে টার্গেট যেটা, সেটা হচ্ছে সেম সেক্স ম্যারেজ, এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা। এবং অনেকে এখন মনে করতেছে না এটা কিভাবে হয়। আজ থেকে 20-25 বছর আগে রিলেশনে থাকবে, এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল, আমরা যদি এগুলোতে সতর্ক না হই, আগামী 20-25 বছরেরও কম সময় দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে এইটা। আল্লাহ, এই লুত আলাইহিস সালামের যে সম্প্রদায়, আমরা যখন কোরআন পড়তাম অবিশ্বাস্য লাগতো যে এটা কীভাবে সম্ভব, যে এটা কি, এটা কেমন কথা। দেখেন সেই শয়তান আবার ঘুরে আসছে না, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে লুত আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে যা হয়েছিল সেটা এখন আস্তে আস্তে সারা দুনিয়ার শয়তান বদমাশ এরা ওইটাকে প্রচার করতেছে, এইটার মাধ্যমে খুঁটি গাড়তেছে। দেখেন যে কোনো একটা খারাপ কিন্তু একবারে ঢুকেন, আস্তে আস্তে আসে। তাহলে এইটা থেকে বের হওয়ার বুদ্ধিটা কি, সেটা আপনাদের শিখাই দিই। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার ছেলে মেয়ে প্রত্যেকের আছে না যে আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক। আমি প্রফেসর স্যার থেকে শুরু করে অন্যদেরকে বলবো, দেখেন আমার অবজারভেশন অনুযায়ী অনেক বড় বড় প্রফেসরদের ছেলে মেয়ে যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারে নাই, এবং আমি খোলামেলা বলছি, এটা একটা বড় কারণ কি জানেন? কারণ উনি নিজে যেই জীবনটা লিড করছে ওনার সন্তানের জন্য উনি ওই জীবনটা দিতে চায় না। উনি নিজে খালি পায়ে, স্যান্ডেল পায়ে, সাইকেল চড়ে কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, আর নিজের ছেলে মেয়েকে গাড়িতে আরাম করে পাঠাচ্ছে। নো, আমি এটার ঘোর বিরোধী। আমার ওয়াইফও বলে যে না এটা কেমন, নো, এটা কখনোই হইতে পারে না। বাপের টাকা আছে, মায়ের টাকা আছে, আর বাচ্চা যদি এটা বুঝে কবে রিল্যাক্স করো, কুল, কোনো পড়াশোনা ওইরকম করে সে করবে না। আপনি চিন্তা করেন তো, আমি প্রফেসর স্যাররা যে এত পরিশ্রম করছে তার পিছনে একটা উদ্দেশ্য ছিল না, যে আমি বড় কিছু করব, বড় জায়গায় যাব, জীবনে যেটা পাই নাই সেটা করব। আপনার বাচ্চা ছোটবেলা থেকেই সে এসি রুমে ঘুমায়, দামি গাড়িতে এসি রুমে যায়, না চাইতেই সব কিছু পায়, ওই কেন পড়াশোনা করবে? কেন করবে সেটা আমাকে বলেন। ওর চাহিদা আছে কিছু নাই তো? আপনি আপনার সন্তানকে যদি আপনার চাইতে অসাধারণ করতে চান, আপনার চাইতে অসাধারণ, আই গ্যারান্টি ইট, তাকে কঠিন করে তৈরি করেন। মেডিকেল কলেজে যারা আপনারা পড়েন, যত কঠিন পরিশ্রম, যত আইটেম, কার্ড, টার্ম, প্রি অ্যাসেসমেন্ট, প্রি প্রপ, অন্য ইঞ্জিনিয়ারিং বলেন, অন্য ভার্সিটি বলেন, যা কিছু বলেন, কাউকে ছোট করছি না, কোথাও কি এরকম আছে? কোথাও নাই। তা আপনি মেডিকেল কলেজে এত কঠিন করছেন কি কারণে? কারণ আপনাকে স্ট্রং করার জন্য। ডক্টর ও তো আদামারা করে পাঠানো যাবে না যে ভাই অর্ধেক বুঝে না। তাহলে স্ট্রং করার জন্য তাকে কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়েছেন। অথচ আপনার সন্তানকে আপনি কি করতেছেন? দুনিয়ার সব আরাম আয়েশ দিয়া বলতেছেন তুমি পড়ো। কেন পড়বে বাবা? আমি তো ওই জায়গায় থাকলে পড়তাম না, কেন পড়বে? হ্যাঁ, হঠাৎ 2-1 এক্সেপশনাল থাকে, সেটা আলাদা। এবং এই ক্ষেত্রে বলবো যে ফিমেল ডক্টর যারা আছেন, আমার মা কিন্তু এই ক্ষেত্রে আমি বলি খুবই করা, আব্বার চাইতে। আম্মার কথা হিসাব সত্যিই বলছি আমি, এই জন্য আম্মার কাছে আমরা চাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি, কারণ আম্মা দিবেই না যে কোনো একটা জিনিসে, এটা কেন না হইলে হয় না। অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না, যে বাবা একটু বোধহয় কড়াকড়ি করে মা, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি, আমার ছোটো ভাইও আছে, আমার ছোটো বোনও কয় আম্মা কইলে দিবে না, আব্বাকে আমরা কই আম্মা কওয়া যাবে না, কারণ আম্মা বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিচ্ছে, কবে এটা হবে না। তো এইটা আপনারা যারা ফিমেল ডক্টর আছেন, ফিমেল যারা, তারা শুনেন, আপনার বাচ্চাকে আপনি 3 বছর 10 বছর কষ্টে রাখলেন, এরপরে সারাটা জীবন ভালো চললো, সেইটা বেশি বুদ্ধিমতির কাজ হইলো না এখন তাকে আরাম দিয়ে সারা জীবন পরের যে জীবনটা ধ্বংস হইলো? এরকম বিভিন্ন শহরে আছে, দেখবেন যে বড় বড় শিল্পপতি, বড় বড় ডক্টর, বড় বড় মানে বিজনেস ম্যাগনেট তাদের ছেলে মেয়েদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখছে। কি কারণে? ওই যে দৈনিক 15 মিনিটের কথা বলছিলাম না, সেটা দেয়নি।
এবং শেষে যায় দেখেন ফ্যামিলিতে একটা যদি এরকম বকে যায়, একটা যদি রাস্তা থেকে দূরে চলে যায়, আপনার গোটাল শান্তি কিরকম দুর্বিষহ অশান্তিতে পরিণত হয়, মানে আপনি হতবাক হয়ে যাবেন। এই জন্য যারা ফিমেল ডক্টর থেকে শুরু করে অন্যরা আছেন, আর অনেকে আছে না যে ব্র্যান্ডেড জিনিস লাগবে, ব্র্যান্ডেড আছে কিন্তু। কারণ আমি কীভাবে বুঝি আমার ওয়াইফের আমি দেখি তো, তবে আমার হিসাব খুবই ক্লিয়ার। ওই যাই থাক আমার একটা প্ল্যানিং থাকবে যে এতটুকু আমি দিব তাকে, তার বেশি আপনি দিবেন ধ্বংস করে ফেলবেন। বিশ্বাস করেন, তাকে একটা ভালো জিনিস দিবেন, কিসের জন্য তাকে ভালো জিনিস দিবেন? যে একটা হচ্ছে যে আমি তোমাকে ছোট গাড়ি কিনে দিব, ঠিক আছে তুমি এই কাজটা করো, উপহার হিসাবে পাবা। এবং অনেকে চায়, আমরা কই যে না আমি আমার বাচ্চার মনে কষ্ট দিব না। এখন কষ্ট দিবেন না, সারা জীবন আপনার বাচ্চা কষ্ট পাবে, আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। এই জন্য যে কথাগুলো বলছি এগুলো মাথায় নোট ডাউন করেন এবং এইরকম করে আপনার ফ্যামিলিকে হচ্ছে রেগুলেট করেন। দেখেন যে ফিউচারটা কত অসাধারণ হতে পারে। যে জায়গায় আমি ছিলাম, ফ্যামিলির বন্ডিংকে ঠিক রাখার জন্য, আপনার সন্তানকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আচরণটা কিভাবে শেখাবেন সেটার একটা সহজ এক্সাম্পল বলি। আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক, বড়দের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন? আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, হাজব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক মা বাবা থাকে তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন। ফ্যামিলিতে যারা আছে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে। এবং এই সন্তান যখন বড় হবে সে তখন খারাপ ব্যবহার কারো কাছ থেকে অ্যাকসেপ্টই করবে না। অনেকে আছে না বলে যে এই ফ্যামিলির এই বাচ্চাটা এত ভালো, কিন্তু দেখা গিয়েছে কোন একটা মানে একটা কি সম্পর্কে জড়াই গেল, যদিও সম্পর্ক জিনিসটাই হারাম। তারপরে ধরেন সে বিয়ে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ওইখান থেকে সেপারেশন, ডিভোর্স। কি কারণে? কারণ আপনি ফ্যামিলিতে বাচ্চাকে যখন ভালোবাসবেন না, ভালোবাসা তো ফাঁকা থাকবে না, তখন সে অন্য জায়গায় খুঁজবে। আর কিছু ধান্দাবাজ ছেলে মেয়ে সব জায়গাতে আছে, ওই আসিয়া অভিনয় করবে, হ্যাঁ আমার কথা ভালো ছেলে ভালো মেয়ে। এত টাইম কিভাবে সে পাবে যে একজন আরেকজনের পিছনে দৌড়াবে? এটা তো আমার ব্রেইনে কুলায় না। বহু টাইম লস হয় না? সে কেন লস করবে? সে যাবে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে, নিজের জীবনকে অসাধারণ করবে, তারপরে হচ্ছে যে আল্লাহ যার সাথে যার সম্পর্ক রাখছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জিনিসটা কিভাবে হবে? আপনি যখন ফ্যামিলি থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন হবে। আপনি মুখে বলতেছেন এই তুমি আমাকে সম্মান করো, মানে আব্বা আম্মাকে, আপনি আপনার আব্বা আম্মাকে সম্মান করেন না, ঘন্টু করবে, জীবনে করবে না, প্রশ্নই আসে না। এটা কখনোই করবেন না। আপনি মনে করতেছেন ওই শিখে না, ও শিখে সবচেয়ে ছোট বাচ্চাদের ব্রেইনের 3 বছরের সবচেয়ে সেরা ডেভেলপমেন্ট হয়। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেক্টিভিটি 3 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন, পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন। অনেকে বলে যে ভাই আমি তো ভুল করে ফেলছি, আছে না অনেকে যে বাচ্চার বয়স এখন তো 8-10 হয়ে গেছে, তাহলে এখন আমি তার ব্রেইনে নতুনভাবে তথ্য দিতে পারবো কিনা। শুনলে অবাক হবেন, যেই মা বাবা সন্তানের মাথার মধ্যে ঠিক তথ্য দিতে পারেন নাই, এখনো ঠিক তথ্য দেওয়ার বুদ্ধি আছে। বিজ্ঞানীরা এখন দেখছে কিরকম। আপনি কি জানেন মাথার মধ্যে 5 রকমের ঢেউ চলে, 5 রকমের। তার মধ্যে সবচেয়ে ভালো 2টা ঢেউ আছে, 2টা। আচ্ছা, ইংরেজির একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, অ্যাট, বলেন না কেন, কি আছে? অ্যাট। এতে হচ্ছে আলফা ওয়েভ, কি ওয়েভ? আলফা। আর টিতে হচ্ছে থিটা ওয়েভ, থিটা। এই 2টা খেয়াল রাখবেন, আলফা থিটা। এই 2টা খুব ভালো। আপনার বাচ্চাকে যদি আপনি ভালো পড়ার মধ্যে নিতে চান তাহলে আলফা ওয়েভে পড়াবেন। আলফা ওয়েভটা কখন হবে? ভোরে, আর্লি মর্নিং, ভোর 3টা-4টা থেকে শুরু করে সকাল 8টা, 9টা, 10টা। এই সময় সে পড়লে 1 ঘন্টায় 4-5 ঘন্টা পড়া হবে। এবং মেডিকেল স্টুডেন্ট বেশিরভাগ রাত জেগে আমরা পড়ি, এটা একদম বাতিল করে ফেলেন। অনেকে বলতো রাত জেগে পড়বো, ভালো রেজাল্ট করবো না। আপনি দেখেন পরীক্ষা হলে যে ভুলে যান, আলফা ওয়েভে পড়েন নাই এই কারণে। আর 2 নাম্বার যেটা, টিতে কোন ওয়েভ বলছিলাম? থিটা। শুনেন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আমাদের ব্রেইনের মধ্যে একটা দরজা আছে, দরজা। সেই দরজাটা যখন খুলে যায় ওই সময় আপনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে বাচ্চাকে যা বলবেন 1 দিন, 7 দিন, 1 মাস, 6 মাস বলতে থাকবেন, ওইটা ওইখানে পার্মানেন্টলি লেখা হয়ে যাবে। এবং ওই দরজাটা খুলে রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাচ্চার সাথে একটু গল্প করেন, 2 মিনিট করেন যে বাবা ইনশাল্লাহ তুমি খুব অসাধারণ হচ্ছ, মা তুমি খুব অসাধারণ হচ্ছ, তুমি সামনে ইনশাল্লাহ এইটা করবা, পজিটিভ কথা বলবেন। আর আমরা কি করি? এই তোকে দেওয়া হবে না, তুই তো শেষ, সারাদিন কি করছিস। তার মানে এই জিনিসটা ওই সময় দরজা খুলে ওই সময় যেটা বলবেন সেইটা হবে। আর আপনি ওই সময় নেগেটিভ কথা বলেন, নো, নেভার। ওই সময় যাই বলেন পজিটিভ বলবেন, কারণ ওইটা একদম ওই সময় লেখা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তাহলে রাতে ঘুমানোর আগে, আরেকটা আছে সেটা কখন? সেটা হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে। ওই সময় হচ্ছে ব্রেইনের মধ্যে যে দরজা আছে সেই দরজাটা খুলে গেল, আপনি ওই দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, যা বলবেন সেইটা ওই সময় আস্তে আস্তে লিখিত হয়ে যাবে। তাহলে বলেন তো, আপনার বাচ্চার মাথার মধ্যে যদি একটা পজিটিভ জিনিস দিতে চান, রাতে ঘুমানোর আগে দিলে কাজ বেশি হবে না কম হবে? এই কথা কন না কেন? বেশি। ভোরে ঘুম থেকে উঠে যদি বলেন তাহলে বেশি হবে না কম? আচ্ছা, এবার অনেকের মাথায় একটা প্রশ্ন আসতেছে যে ভাইয়া আমি না হয় আমার আব্বা আম্মা, মানে আমি এখন মা বাবা হয়েছে, আমার সন্তানকে আমি বলবো, আমার বাপ মা তো নাই, বা আমরা যারা অ্যাডাল্ট হয়েছি আমাদের কথা আমরা নতুন করে লিখতে চাই, এইটা বুদ্ধি আছে কি নাই? শুনেন, খুব ইন্টারেস্টিং জিনিস। আল্লাহ ব্রেন কেমনভাবে বানিয়েছেন, সে যেটা দেখে, যেটা শুনে সেটাকে সত্যি মনে করে। এখন আপনি অভিনয় করে যদি বলেন
যে আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, বলেন তো আমার সাথে, আমার ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, বলেন ব্রেইনের ক্যাপাসিটি অসাধারণ, আমার ব্রেইন প্রতিদিন ভালো হচ্ছে, বলেন প্রতিদিন ভালো হচ্ছে, যেটা পড়তেছি যেটা দরকার সেটা খেয়াল থাকতেছে, বলেন যেটা পড়তেছি যেটা শুনতেছি যেটা দরকারি সেটা খেয়াল থাকতেছে। বিশ্বাস করেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। কিন্তু আমরা কি কই, অনেকে শয়তানি করে কয়, এই জন্য ইসলামে যাচ্ছে না শয়তান মিথ্যা কৌতুক করে বলিও না, বিজ্ঞানীরা এখন দেখতেছে আপনি কৌতুক করে মিথ্যা বলবেন, ব্রেন জানে না তো কৌতুক করতেছে, এটা বিশ্বাস করে। অনেকে বলে না যে কি অবস্থা, কয় ভাই আমার ব্রেন তো ভালো কাজ করে না, এবং অনেকে এটা মজা করে কয়। নো, নেগেটিভ কিছু কখনোই বলবেন না, সব সময় বলবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু কি কোনোদিন কইছে না আজকে ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ। আপনার অনেকের আরেকটা অভ্যাস আছে, কি বলে জানেন, বলে যে না আমার পড়ার প্রিপারেশন ভালো হয়নি। আচ্ছা এরকম আছে অনেকে যে প্রিপারেশন ভালো হয়নি অনেকের, কারা কারা পরীক্ষার আগে বলি, বলেন হাত উঁচু করেন তো, প্রিপারেশন ভালো হয়নি। মেডিকেল স্টুডেন্টের বেশিরভাগের এই জিনিসটা। আচ্ছা এখানে স্যারদের জন্য একটা ইনস্ট্রাকশন আছে, প্রফেসর স্যাররা আপনাদের একটা জিনিস বলি, শুনলে অবাক হবেন। স্টুডেন্টের আগে প্রফেসর স্যারদের বলি, স্যারদের একটা জিনিস বলি যে স্যারেরা একটা বড় রকমের গবেষণায় 50টা স্টুডেন্টকে আলাদা করে দেওয়া হয়েছিল, যেগুলো সবচেয়ে সেরা স্টুডেন্ট প্রিন্সিপাল স্যার দিয়েছিল, এবং 3 মাস পরে পরীক্ষা হলো, ওই 50 জন স্টুডেন্টের সবচেয়ে সেরা রেজাল্ট হলো। তখন প্রিন্সিপাল স্যারকে বলছে যে আপনি এটা অসাধারণ, এই 50 জন স্টুডেন্টকে কীভাবে বাছাই করলেন? প্রিন্সিপাল স্যার বলল যে আপনাদের একটা রহস্য বলি। বলছে কি রহস্য? বলছে আমি আমার একান্ত যে পিএস তাকে ডাকছি, ডেকে বলছি এখানে স্টুডেন্টদের সবার নাম আছে, তুমি 1 2 3 4 এরকম করে করে 50 জনের নাম উঠাও। 50 জনের নাম উঠিয়েছে। ওঠার পরে বলছি যে প্রত্যেকের নামে 3টা করে চিঠি লেখো। বলছে কীরকম? একটা চিঠি যাবে তার গার্ডিয়ানের কাছে, আরেকটা চিঠি যাবে যেই স্টুডেন্টরা যেই প্রফেসরদের আন্ডারে থাকবে তাদের কাছে, আরেকটা চিঠি ওই স্টুডেন্টের কাছে। কি লেখা আছে চিঠির মধ্যে? লেখা আছে যে আমরা ক্যালকুলেশন করে অ্যাসেসমেন্ট করে দেখেছি সবচেয়ে সেরা 50 স্টুডেন্টের মধ্যে তুমি একজন, আমরা চাই তুমি সামনে অসাধারণ রেজাল্ট করো। বাবা মার কাছে গেছে যে আপনার সন্তান সেরা 50-এর মধ্যে আছে, এত অসাধারণ স্টুডেন্ট আমরা পাই নাই, তার পিছনে আপনি হচ্ছে মনোযোগ দেন। টিচারকে বলছে আপনি সেরা 50 জন স্টুডেন্টকে পড়াচ্ছেন এবং আপনি সবচেয়ে সেরা টিচার দেখে আপনাকে দিয়েছি। টিচার মনে করতেছে আমাকে সবচেয়ে সেরা স্টুডেন্ট দিছে এবং আমি নিজেও সবচেয়ে সেরা টিচার। স্টুডেন্ট মনে করতেছে আমিও অসাধারণ স্টুডেন্ট। আব্বা আম্মা বাড়িতে করছে দৈনিক ডিম খাও, মাছ খাও, দই খাও, কেন? অসাধারণ স্টুডেন্ট আমার বাচ্চা। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পড়লো, পরীক্ষার রেজাল্ট আসলো, ওই 50 জন সবচেয়ে সেরা রেজাল্ট করে ফেললো। তার মানেটা কি? তার মানে হচ্ছে টিচাররা যখন বিশ্বাস করে যেন আমার স্টুডেন্টটা ভালো। আমরা কিন্তু অনেক সময় টিচার, আমি তো মেডিকেল কলেজে পড়ছি, আমি স্যারদেরকে বলবো যে দেখেন স্যার, কখনো কোনো স্টুডেন্ট যদি মেডিকেলে তো চান্স পায়, কারা সবচেয়ে ক্রিম অফ দ্য ক্রিম, সবচেয়ে সেরা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কেন খারাপ হলো এটা নিয়ে আমরা কোনোদিন গবেষণা করি না। তার মধ্যে একটা বড় কারণ যে কোনো একজন টিচার হয়তো বলছে তুই পাবি না, তুই কীভাবে মেডিকেলে পড়ছিস, তোর দ্বারা হবে না। জীবনে কোনো স্টুডেন্টকে কখনোই এরকম নেগেটিভ কথা বলবেন না, এটা খুবই খারাপ। স্টুডেন্ট যেই পরিস্থিতিতেই থাক তাকে বলবেন যে তোমার সমস্যাটা কি আমাকে বলো, ইনশাল্লাহ আমরা একসাথে সামনে আগায় যাব। জাপানে কেউ যদি ফেল করে তখন তাকে সামনে নিয়ে এসে চতুর্দিকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টিচাররা তার সামনে খালি পজিটিভ কথা বলে, এরকম অসাধারণ করছে, তুমি সামনে এটা করছো, সামনে এই জিনিসটা তোমার দ্বারা হবে, এবং ওই স্টুডেন্ট তখন কনফিডেন্ট ফিরে পায়, সে সামনে অসাধারণ রেজাল্ট করে। প্রফেসর স্যারদেরকে বলবো যে কোনো স্টুডেন্ট, যেই লেভেলের স্টুডেন্ট হোক, তাকে সবসময় উৎসাহিত করবেন। আমার একজন প্রফেসর স্যার কিছুদিন আগে পৃথিবী থেকে গিয়েছেন, বিদায় নিয়েছেন। পেডিয়াট্রিক্সে আপনার বোধহয় সুজা স্যারের নাম শুনছেন, আমাদের নীলফামারী মেডিকেল কলেজের উনি হচ্ছেন প্রিন্সিপাল ছিলেন। আমার খেয়াল আছে মেডিকেল কলেজে অনেক তো টিচার পেয়েছি, তার মধ্যে মনে দাগ কাটে কারা? যে খুব ভালো পড়ায়? নো, ওই টিচাররা সবচেয়ে বেশি মনে দাগ কাটে যারা একটা স্টুডেন্টকে উৎসাহিত করছিল, বাবা তুমি ভালো, এইটুকু হয়তো বা টিচার এমনিতেই সবাইকে বলে, কিন্তু আপনাকে যে বলছে আপনি বলছেন এই টিচারের মতো কেউ নাই। তা আমি দেখছি আমাদের মেডিকেল কলেজে প্রফেসর জাকির হোসেন স্যার, তারপরে সারওয়ার স্যার, প্রফেসর সারওয়ার স্যার, এবং প্রফেসর আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক সুজা স্যার, তো উনি কি খুব অসাধারণ পড়াইতেন? নো, স্টুডেন্টকে উৎসাহিত করছেন। তার মানে আপনি টিচার হিসেবে আপনার মূল কাজ পড়ানোর চাইতে বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ আপনার স্টুডেন্টকে হচ্ছে উৎসাহিত করা। আচ্ছা টিচার বানানটা ইংরেজি কি দিয়ে শুরু? হ্যাঁ, টি দিয়ে কোন ওয়েভ? তার মানে টিচারের কাজ ব্রেইনের মধ্যে থিটা ওয়েভ তৈরি করা। থিটা ওয়েভ মানে কি? ব্রেইনের মধ্যে প্রত্যেক মুহূর্তে 4টা থেকে 8টা ঢেউ চলতেছে, প্রতি সেকেন্ডে 4টা থেকে 8টা ঢেউ, এবং ওই সময় যেই কথাটা দিবে সেই কথাটা ব্রেইনের একদম দরজার পিছন দিয়ে যে ওইটা সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং স্টুডেন্টদেরকে বলবো, টিচারদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা সম্মান যতটা করে আমি জানি না কতটা, ভয়ে অনেকেই করে, কিন্তু আমি বলবো যে ওপেন থাকতে হবে। এক্ষেত্রে স্টুডেন্টের চেয়ে টিচারের গুরুত্ব বেশি। কেননা অনেক সময় আমরা কি বলি, আমাকে প্রফেসর স্যাররা বললো যে মানবিক ডাক্তার যাতে, আমি বলবো যে মানবিক ডাক্তার হওয়ার 1 নম্বর শর্ত, আমরা প্রফেসর স্যাররা যত বেশি মানবিক হব স্টুডেন্ট অটোমেটিক হবে। এই যে স্টুডেন্টদের, আমরা যে ইন্টার্ন ডক্টর, তাদের কষ্টটাকে আমি চিন্তা করি, এবং এটা নিয়ে স্যারেরা কেন জানি কোনো জায়গায়, আমি যখন
রংপুর মেডিকেল কলেজ থেকে ডিসি অফিসে যতগুলো প্রোগ্রাম হয় আমি যাই। সেই প্রোগ্রামে আমি এমনকি আগের যে সরকার ছিল সেই সরকারের সাথে যখন আলোচনা হয় আমি বলবো, আমাকে বলার আগে ডিসি স্যাররা বলতেছে যে কী বলবেন, আগে কাগজ দেন। আমি বলছি না স্যার, আমি তো মাথা থেকে বলি, আমি তো লিখে। বলছে না, ওইটা হবে না। আমি বলছি না, তাহলে তো আমি বলে লাভ নেই, কারণ আমি যেই কথা বলতে চাই সেই কথা লিখিত ফরম্যাটে দিলে আগে কবে যে আপনার দরকারে নেই, আপনি বাড়ি যায় বসে থাকেন। প্রাইম মিনিস্টারের সাথে করোনার সময় যে মিটিংগুলো হতো, অনেকে জানে না যে এগুলো মিটিং কীভাবে কন্ডাক্ট হয়। একদম মুখ্য সচিব একজন বসে থাকেন, প্রাইম মিনিস্টার ওইখানে। ধরা যাক যায় প্রাইম মিনিস্টার 2 ঘন্টা পরে আপনাদের সাথে মিটিং করবেন, তার আগে সব শর্টেড লিস্ট হবে, সব কিছু আলাদা। আপনার একদম আলাদা করে দিল যে আপনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না, আপনি কোন অ্যাঙ্গেলে দাঁড়াবেন, আপনার চুলটা ঠিক আছে কিনা, মাথা সব কিছু একদম ওকে। তারপরে ওইখানে আপনি যে বলবেন, বলার আগে মনে করেন আপনি কোনো প্রশংসা করেন নাই, 2-4টা কথা ওরাই ঢুকাই দিবে যে এই কথাগুলো বলবেন। একবার তো এক ইমামে এত ভালো কথা শুরু করলো, ওইখানে দোয়া শুরু হয়ে গেছে। বুঝার কোনো বুদ্ধি, এটা আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি তারপরে ডিসারকে বললাম, স্যার এইরকম প্রোগ্রাম করে লাভ কি, যেখানে সত্যি কথা বলতে পারবো না। তখন আমি নাম নিচ্ছি না, ওই ডিসার বললো যে নাবিল তোমার একটা ঘটনা বলে। আমি বলেন স্যার। বললো যে আমাদের এখানে আগ্নেয়াস্ত্র যে আছে, আগ্নেয়াস্ত্রে যারা লাইসেন্স করে, এই যে রাইফেল বন্দুক, সেগুলোর যারা এই যে ফাইল যাতায়াত আনা নেওয়া করে, তাদের মধ্যে একজনের 20 কি 25 লক্ষ কথা স্যার বলছে, 25 লক্ষ টাকার মতো তার হচ্ছে যে চেম্বারের মধ্যে পাওয়া গেছে, মানে তার যে হচ্ছে ফাইল ক্যাবিনেট রাখে সেখানে। এবং এই 25 লক্ষ টাকা পাওয়ার পরে তাকে সম্ভবত 20 কি 25 লক্ষ, তাকে হচ্ছে ডিসি স্যার সৎ মানুষ ছিলেন, সাসপেন্ড করলেন। ও আল্লাহ, ডিসি স্যার সাসপেন্ড করার পরে এই 2 সপ্তাহ হয়নি, 2 সপ্তাহের আগেই সে আরেকটা কাগজ নিয়ে আসছে, তাকে জয়েন করাইতে হবে। কি কারণে? কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছে যে আপনি একজন, তার চেম্বারে বাড়িতে সিকিউরিটি নাই, ডিসি অফিসে সিকিউরিটি ভালো আছে, এই জন্য 25 লাখ টাকা থাকতেই পারে, আপনি কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করবেন? আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, আপনাকে এখন কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। তখন আমার মনে হলো, আমি যখন ইন্টার্ন করতাম, এক পেডিয়াট্রিক্সের প্রফেসরকে বলছিলাম যে স্যার আপনি যে এত নিয়মকানুন ইন্টার্ন ডক্টরদের জন্য করেন, 4র্থ শ্রেণী 3য় শ্রেণী, এরা যে কাজ করে না, বাবা ওদের কথা কইলে আমার ট্রান্সফার করে দিবে। সত্যি কথা বলতেছি। বললাম স্যার ট্রান্সফারের ভয় আপনি বলবেন না? বলতেছে যে নাবিল কি করবো, মানে ওদের কথা আমাদের মুখে আনা নিষেধ। সত্যি বলছি। তা ওই যে আমি যেটা, তখন আমি ডিসারকে বললাম স্যার আপনি তো পাওয়ারফুল, তাহলে আপনার পাওয়ার কি, আপনার তাহলে বিচারক আপনাকে এইভাবে করে দিল? বললো যে হ্যাঁ। তখন আমি বললাম যে স্যার এগুলো নিয়ে আর কথা বলে কোনো লাভই নেই। আপনি আপনার পজিশন থেকে আপনার একজন অধস্তন কর্মচারী, আপনি জানেন সে টাকা 2 নাম্বারি করে উপার্জন করতেছে, 25 লাখ টাকা ওইখানে পাওয়া গেছে, সে 1 সপ্তাহের মধ্যে সেই আপনার অর্ডার ডিসমিস করে আবার জয়েন করাচ্ছে। স্যার আমি তো চাকরি ছাড়িয়ে দিতাম। তা বলছেন নাবিল এইটা করার কি করবা? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, জাস্ট থিঙ্ক করেন এই জিনিসটা, যে আপনি এই সৎভাবে যদি সামনে যাইতে চান, প্রফেসর স্যারদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু মারাত্মক পাওয়ারফুল, আপনারা নিজেদের শক্তিটা বুঝেন। সারা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 2টা প্রফেশনের লোক, একটা হচ্ছে ডক্টর আর একটা টিচার, কিন্তু এই 2 প্রফেশনের অবস্থা হচ্ছে হোমিওপ্যাথি ক্যাডারের মতো, কোনো সাইড ইফেক্ট নাই। অবস্থা খুব খারাপ না? কি কারণে জানেন? একটা কারণ, আমাদের মধ্যে ইউনিটি নেই। এবং ইউনিটি নাই, এবং একজন আরেকজনকে সম্মান করি না। একটা ঘটনা বলি, আমার নাম কি জানেন তো আপনারা? কি নাম? নাবিল। আমার নামে কিন্তু গাড়ি আছে জানেন তো। তা আমি তখন মেডিকেল ইন্টার্ন কমপ্লিট করে আসতেছি, তা আমাকে একটা গাড়িতে, আমি গাড়িতে কিন্তু উঠতে পারি না, নর্মালি আমি অটো এগুলোতে যাতায়াত করি বা ট্রেন। তা আমাকে আমার এক ফুফা বললো যে নাবিল তুমি এখানে উঠো। তা আমাকে নাবিল বলছে, আমি যখন উঠলাম, পাশে যে ড্রাইভার বলতেছে যে, মানে আমাকে ইশারা করতেছে যে আপনি হচ্ছে ইয়া। আমি বললাম না আপনি চালান। বললাম যে পারমিশন দিলেন? আমি বললাম হ্যাঁ। আমি কী ব্যাপার, পারমিশন তো আছে আমার কাছে, ব্যাপারটা কি? ঠিক আছে, গাড়ি 10 কিলো 20 কিলো গেল, রংপুরের কাছাকাছি যখন আসলো, দরজাটা খুলে দিল, খুলে দিয়ে আমার পায়ে সালাম করে, আমার সিনিয়র, মানে হয়তো আমার শাস্ত্র থেকে মানে সিনিয়র মনে করছে, বলছে যে আমাকে একটু দোয়া করে দেন। আমি বললাম কেন? বলছে স্যার, মানে স্যার না, বলছে ওস্তাদ আমার ইচ্ছা আমি বড় গাড়ি চালাবো। আমি বললাম ওস্তাদ মানে? বলছে যে ওস্তাদ আপনি নাবিল গাড়ির ড্রাইভার না? ও চালায় হচ্ছে ছোটো গাড়ি, ওর শখ হচ্ছে নাবিল গাড়ি, মানে প্রফেসর হবে, নাবিল গাড়ির সে ড্রাইভার হবে। বলছে যে একটু দোয়া করে দেন আমি যাতে এই বড় গাড়ি চালাইতে পারি। তা আমি বললাম যে এখন আমি চিন্তা করতেছি এর মনের আশা কি আর দুরাশায় পরিণত করা যায়? আমি বললাম যে খুব শীঘ্রই তুমি চালাবা। তারপর আমি পকেট থেকে টাকা দিচ্ছি, করছে হাত এরম করছে না, ওস্তাদ এটা কেমন কথা, আপনি আমার টাকা দিবেন? তারপরে আমি বলছি যে শুনেন, নাবিল গাড়িতে আমার লোক আছে, আমার নাম যেহেতু নাবিল, আমি এটা ব্যবস্থা করে দিব, আপনি টাকাটা নেন, নাহলে কিন্তু হবে না। ও টাকা নিবেই না। শেষে আমি তাকে জোর জবরদস্তি করে আমি নাহলে কিন্তু আমি দোয়া ফিরাই নিব, তারপরে তাকে টাকা দিতে পারছি। তখন আমার মনে হলো, আমি আমার ওই ছোটো ভাই যে ডক্টর নোবেল, ওকে বলি যে কোনো ডক্টর যদি কখনো দেখাতে আসে বা তার নিজের আব্বা আম্মা ভাই বোন, জীবনে যত টাকা হোক দিয়ে দিবা, কখনোই না। এবং আমার কাছে আমার যে একাডেমিতে যে পড়ে, আমি ডক্টরের ছেলে মেয়ে যদি কোনোভাবে আমার নজরে আসে, ডক্টরের ছেলে মেয়ে যারা আমার একাডেমিতে যা জানে, টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করবো, আল্লাহ চাইলে যে কেউ আমরা করবো। টাকা, ডক্টরের সাথে ডক্টরের সম্পর্ক,
এই জন্য অনেকে ডক্টর জানে যে আমি যদি কোনোভাবে জানতে পারি গোটাল টাকাটা আমি দিয়ে দিই যে উপহার হিসাবে। আসলে টাকা তো ব্যাপার না, এটা একটা সম্মান যে আমার কমিউনিটির একজন সে আমার কাছে পড়লো, তার কাছে তো 15-20 হাজার টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমি তাকে সম্মান করি, ভ্যালু করি, এটা তো একটা অন্যরকম জিনিস। আমাদের এই জিনিসটা আনতে হবে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, গোটাল ডক্টর সোসাইটি কিন্তু একটা ওই যে গোটাল মুসলিম কমিউনিটি যেমন একটা, এরকম গোটাল ডক্টর সোসাইটি। আপনি খালি একটা জিনিস চিন্তা করবেন, আপনি আপনার ছোট বড় এদের যে কাউকে শাসন করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, ওকে, কিন্তু আপনি এই জিনিসটা তো জানেন না যে আব্বা আম্মা ঝগড়াও করা যাবে কিন্তু সন্তানের সামনে না, বাইরের লোকের সামনে না। তাহলে আপনি ডক্টর আরেকজন ডক্টরের সাথে যে আপনার সম্পর্কটা, এটা বাইরে আপনি যখন মানে প্রকাশ করেন শত্রুতা, বাইরে যখন প্রকাশ করেন আরেকজনের প্রেসক্রিপশন একটু ইগনোর করলেন, এইটা কি বাইরের লোক বুঝে না? তখন দেখবেন যে আপনাকে সে আরেকজনের ডাক্তার বদনাম করবে, ওকে যা আপনারটা বলবে এবং একটা গ্যাঞ্জাম লাগাই দিবে। এই জায়গা থেকে বের হইতে চাইলে আমি বলি ওই নাবিল গাড়ির কাউন্টারের যে লোকজন, মানে গাড়ির যারা, তাদের কাছ থেকে ভদ্রতা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এটা শিখতে হবে। এইটা যদি আমরা শিখি, দেখবেন যে ডক্টরের যে শক্তি বলতে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝেন। শক্তি বলতে এটা না যে 2 নম্বরিগিরি করবো, ওই কি বলে এটার নাম, একটা অন্যায় করবো আর ওইটা হচ্ছে সাপোর্ট করবো, নো। আপনি আপনার সম্মান নিয়ে যাতে চলতে পারেন সেই জিনিসটা নিশ্চিত করতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে জিনিসটা মাথায় নিতে হবে, সমস্ত প্রফেসর স্যার থেকে শুরু করে সবাইকে বলবো, ইন্টার্ন যারা ডক্টর, তাদেরকে যেই পরিমাণ পরিশ্রমের মধ্যে যেতে হয় এটা অমানবিক এবং এটা ঠিক না। আমার মতে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। ইন্টার্ন ডক্টরদেরকে আমরা কেন এত পরিশ্রম করাবো, এটা কি ঠিক? কোন জায়গায় লেখা আছে? ILO আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে নিয়ম, অনেকে এগুলো জানে না, কিন্তু না জেনে কষ্ট জানা। তুমি ট্রেনিংয়ে আসো তাকে, ও কি মানুষ না? ও কি রোবট নাকি যে চার্জ দিয়ে দিলাম, ব্যাটারি আছে যে ভাই হ্যাঁ 60% চার্জার লাগে দাও চলবে? নো। এবং ডক্টরের ব্যবহার খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ, 1 নম্বর কারণ, ডক্টর প্রপার রেস্ট পায় না। প্রপার রেস্ট যদি ডক্টর না পায় তাহলে সে কাজ করবে কি করে, তাহলে অসাধারণ হবে কি করে? এবং আরেকটা জিনিস বলি, রাতের ঘুম, কার্ডিয়াক ইউনিটে একজন ডক্টর গোটাল নাইট করতেছে, এটা কি হইতে পারে? সর্বোচ্চ আমি বলি যে একজন ডক্টর সর্বোচ্চ 2 ঘন্টা একা দিতে পারে, কিন্তু একটা গোটাল নাইট যদি সে CPR দিতে হয়, কিভাবে দিবে? আপনারা তো জানেন CPR এর নিয়ম, ও একা কি করবে? তাইলে আপনারা কিভাবে এটা মানেন? এবং আপনারা মনে করতেছেন যে আপনি ডক্টর, আপনি নিজের অবস্থানে জানেন না, আপনি পিছনে কার পাতি নেতা হ্যান ত্যানের পিছনে দৌড়ান, আপনি নিজের অবস্থান জানেন? আপনি কি, আপনি নিজের অবস্থান জানেন না দেখে আপনার এই অবস্থা হয়েছে। যত বড় যাই হোক, আপনার মতো পড়াশোনা কে করছে আপনি জানেন? সারা বাংলাদেশ দেখেন, সারা দুনিয়া দেখেন, ডক্টর যারা রিয়েল তারা কোন জায়গায় আছে, আর আপনারা পিছনে পিছনে দৌড়ান, মানে আপনার নিজের অবস্থান আপনি বুঝেন না। এই জায়গাটা থেকে বের হবেন প্লিজ। এবং সবসময় মাথায় রাখবেন, আপনি আপনার ছোট যারা, তাদের সাথে যত ভালো ব্যবহার করবেন আপনার পাওয়ার বাড়বে। আপনি DC থেকে শুরু করে ওদের দেখবেন, ম্যাজিস্ট্রেটদের একটা জায়গায় যদি গ্যাঞ্জাম লাগে ওরা সব কাজ বন্ধ করে দিবে। আমার খেয়াল আছে, এক জায়গায় গেছিলাম, বেগম রোকেয়ার একটা প্রতিষ্ঠানে, ঢুকবে আমাদের সাথে জিনিস, তিনি হচ্ছেন মানে উপসচিব না, ডেপুটি সেক্রেটারি। তা বলছি ডেপুটি সেক্রেটারি ঢুকবে, ওরা বুঝে না। কিছুক্ষণ পরে বললাম ম্যাজিস্ট্রেট আসছে, তাড়াতাড়ি ফাঁকা করো রাস্তা, ঢুকতে হবে। ম্যাজিস্ট্রেট বুঝে, ডেপুটি সেক্রেটারি যে কত বড় লেভেলের অফিসার সেটা বুঝে না। কারণ কি, ম্যাজিস্ট্রেট জানে যে গ্যাঞ্জাম লাগাই দিতে পারে, ভিতরে ঢুকে ফেলতে পারে। তা আপনারা এই যে ডক্টরের সম্মান করতে হবে, এবং রুগীর লোকের সাথে আমি আমার ডক্টর যারা ভাই বোনেরা আছেন, দেখেন মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে, সবসময় কখনোই রুগীর সাথে, কারণ আপনার অবস্থানটা হবে টিচার এবং আপনি হচ্ছেন যে থিটা ওয়েব তৈরি করবেন। যে অবস্থায় রুগী আছে আলহামদুলিল্লাহ সুস্থ হবেন, ভালো হবেন, দেখবেন যে কত রুগী আপনার জন্য দোয়া করে। তাহলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকে মাথায় রাখবেন। 4টা কথা বলছে, যে 4টা কাজ যদি কেউ করে তাহলে তার দুনিয়া এবং আখেরাতের গ্যারান্টি আল্লাহ এবং তার রসুল। প্রথম কাজ হচ্ছে ঈমান আনা। আচ্ছা, ঈমান আনা, অনেকে কয় না আমরা তো ঈমান আনছি। ঈমান আনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর আছে, যে কয় না তাকদিরে বিশ্বাস। আচ্ছা, আমরা তাকদিরে কারা কারা বিশ্বাস করি, হাত উঁচু করেন তো। আচ্ছা, সবাই তাকদিরে বিশ্বাস করে, সাথে না উঠে হবে, ভেরি ফাইন। আচ্ছা, এবার একটু হাত উঁচু করবেন যে আমার জীবনে কেন এটা হবে, আমার সাথেই কেন এটা হবে, এইরকম কথা কারা কারা বলেন, হাত উঁচু করেন তো। কেউ বলে না, এরা তো দেখেছি যে আমার সাথে এটা হইলো না, এটা আমি ডিজার্ভ করি না, এটা এরকম কথা কেউ কোনোদিন বলেন নাই যে আমি এটা ডিজার্ভ করি না, আমার সাথে এরকম হবে, এরকম কেউ করেন নাই। এর অর্থে 90% কোনো না কোনো সময় করছি। শুনেন, আপনি যখন তাকদিরে বিশ্বাস করেন আর তারপরে যখন আপনি বলেন আমার সাথে কেন এটা হবে, আমি কেন এইটার হচ্ছে যে কি বলে এটা ক্রস ফায়ারের মধ্যে পড়লাম, তার মানে হচ্ছে আপনি তাকদিরে বিশ্বাস মুখে বলেন কিন্তু এইটার ব্যাখ্যাটা বুঝেন না। তাকদিরে বিশ্বাস মানে আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করার পরেও যেটা হবে সেটাকে আপনার নসিব হিসাবে মেনে নিয়ে সবর করবেন, শুকরিয়া আদায় করবেন, ওই সময় ধৈর্য ধারণ করবেন। এইটা হচ্ছে তাকদিরে বিশ্বাসের সবচেয়ে সেরা ব্যাপার। 2 নাম্বার যেটা, নেক কাজ করা। ডাক্তারের গোটাল জীবনটাই তো নেক কাজের মধ্যে আছে। সম্ভবত বুখারী শরীফে আসছে, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তা আমরা তো সবসময় রুগী নিয়ে কাজ করি, জাস্ট নিয়ারটা পরিষ্কার রাখতে হবে, দেখবেন যে গোটাল জীবনটা এইখানে তো সফল হবেই, আখেরাটা অন্যরকম হবে। 3য় কাজ, হক পথে থাকা, অন্যায়ের বিরোধিতা করা। শুনেন, আপনি ডক্টর, আরেকজন ডক্টর যদি কোনো 2 নাম্বারই করে, সেইটা যদি আপনার চোখে পড়ে, আপনি সাথে সাথে তাকে সতর্ক করবেন এবং
অবশ্যই সেই 2 নাম্বারই থেকে তাকে সামনে রাস্তায় মানে ঠিক রাস্তায় নিয়ে আসবেন এবং সবসময় মাথায় রাখবেন একটা মানুষের জীবন কিন্তু সবচেয়ে দামি আর মানুষের মর্যাদা সবচেয়ে দামি। ডক্টরদের প্রতি মানুষের একটা ক্ষোভ কেন জানেন? আমরা ডক্টররা অনেক সময় মানুষকে সম্মান করি না। ওয়াইফের কি জানে? নো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছেন, কাবাকে লক্ষ্য করে বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মনে রাখো তোমার চাইতে একজন মানুষের মর্যাদা, একজন মুমিনের মর্যাদা বেশি। তার মানে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। যখন আপনি একজন মানুষের সাথে ডিলিংস করবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে যেই কথাটা উচ্চারণ করছেন সেইটা মাথার মধ্যে রাখবেন যে মোটেই একজন লোক যেই পর্যায়ে থাক, সুস্থ অসুস্থ যাই হোক, সম্মান করবেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে হাসি মুখে, তার ট্রিটমেন্ট অন্যভাবে দেওয়া যাবে, কিন্তু কখনোই তাকে হিউমিলিয়েট করে তার মর্যাদাকে আক্রমণ করে কোনোদিন কোনো কিছু করবেন না। এইটা মাথায় রাখবেন, দেখবেন যে জীবন অন্যরকম হবে। আমরা যখন একটা রুগীকে মৃত ঘোষণা করি তখন চোখের মধ্যে দেখি না পিউপিল ঠিক আছে না নাই, কি অবস্থা? কোরআনে কিন্তু আছে মৃত্যুকে বোঝানোর জন্য চক্ষু যখন স্থির হয়ে যায়, ডেথ ডিক্লারেশনের কিন্তু ফাইনাল স্টেজটা কি? চোখ, ঠিক না? যে আমরা টর্চ দিলাম, দেখলাম যে পিউপিলের কনস্ট্রিকশন কিছু আছে না নাই, এই জায়গাটাই তো দেখেন কোরআনে কিন্তু এটা স্পষ্ট করে আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার কাজ ছিল নেক কাজ করা, 3 নাম্বার ছিল হক পথে থাকা, 4 নাম্বার যেটা সবর করা। দেখেন গোটাল ডাক্তারের জীবনটাই কিন্তু সবরের মধ্যে, এবং সবরের মধ্যে বলতে শোনেন, আপনার রুগী কম করে দেখেন, কিন্তু রুগীকে বলবেন যে আমি আপনাকে ভালো টাইম দিব, আমাকে ভালোভাবে রেস্ট নিতে হবে, আমার ফ্যামিলিকে ভালো টাইম দিতে হবে, আমার ব্রেনটা আলফা ওয়েভে থাকবে, থিটা ওয়েভে থাকবে, আপনারও আমি সুন্দর ট্রিটমেন্ট দিয়ে ভালো ব্যবহার করে জীবনটাকে সুন্দর করতে পারবো। তাহলে আশা করছি যেখান থেকে কথা শুরু করছিলাম একটু প্যাক আপ করে নেই গোটাল কথাগুলো। প্রত্যেকদিন ফ্যামিলিকে কয় মিনিট করে টাইম দিব বাচ্চাদের সাথে? কত? ব্রেইনের জন্য আলফা ওয়েভ, আর কোন ওয়েভ ভালো? দরজার ক্রস করে যখন থিটা ওয়েভে আমি যাইতে চাই, রাতে ঘুমানোর আগে থিটা ওয়েভ, সকালে ঘুম থেকে উঠে থিটা ওয়েভ, ওইটা যদি আমি ওই সময় পজিটিভ কিছু বলি তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ? টিচার প্রফেসর স্যাররা যারা আছেন, যে কোনো স্টুডেন্টকে সবসময় আপনি টিচার টিতে কোন ওয়েভ, থিটা না অন্য ওয়েভ? কোন ওয়েভ? থিটা। আপনার গোটাল জীবনটা মানবতার সেবায় এবং ইউনাইটেড যদি থাকেন, অসাধারণ জীবন সামনে অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ।